সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়নি ইরান, দাবি ইসলামাবাদের। হিজবুল্লাহর প্রতিশোধের আশঙ্কায় অস্বস্তিতে ইসরায়েল, আবারও হুমকি। বিজেপি পার্টি বাংলার পার্টি নয়, দাঙ্গা করার পার্টি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বছরে পাকিস্তানে 100 কাশ্মীরি যুবক নিখোঁজ। প্রাণী থেকে কিভাবে ছড়িয়েছে করোনা এখনও অজানা, বলছে WHO। ইসরায়েলি হুমকির অর্থবহ জবাব দিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। আরবি ভাষায় প্রতিশোধের প্রতিশ্রুতি দিলেন ইরানের বিচার বিভাগের প্রধান। এবং সবশেষে জানাবো, হামাসের শীর্ষ নেতাকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়নি ইরান। কয়েকদিন আগেই ভারত আমেরিকার পরে পাকিস্তানের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করেছিল ইরান। সেই দাবি উড়িয়ে দিল পাক সেনা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পাক সেনার মুখপাত্র ইরানের দাবিকে উড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত, বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টিকেও অস্বীকার করেছিল পাকিস্তান। গত 2 ফেব্রুয়ারি রাতে পাকিস্তানের বালুচিস্তানের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করেছিল ইরান সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ শাখা তথা স্পেশাল ফোর্স ইরানি রেভলিউশনারি গার্ড কোর IRGC। ওই হামলায় খতম হয়েছিল বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। পাশাপাশি ইরানের দাবি, 2018 সালে তাদের যে সেনাদের অপহরণ করা হয়েছিল তাদেরও উদ্ধার করেছে IRGC। ইরানের সংবাদ সংস্থা ইরনা, তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এবং আল জাজিরা জানিয়েছিল, আগাম গুপ্তচর মারফত খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বালুচিস্তানের ইরান সীমান্তের কাছে রুক্ষ পাহাড়ি এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরানি সেনারা। সোমবার এই প্রসঙ্গ তোলা হলে পাক সেনার মুখপাত্র ইরানের দাবিকে নস্যাৎ করে বলেন, ওই খবরের কোনো সত্যতা নেই, এটা একেবারেই ভুয়ো খবর। ইরানের পাশাপাশি ভারতীয় সংবাদ মাধ্যমকেও কাঠগড়ায় তুলেন তিনি। রীতিমতো খুব উগরে দিয়ে বলেন, ভারত ভুয়ো খবর ছড়ায়, ইরান সম্পর্কে এই খবরটার কোনো ভিত্তি নেই, এমনটা কখনোই হওয়া সম্ভব নয়। ভারতীয় সংবাদ মাধ্যম তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। প্রসঙ্গত, এই ধরনের অভিযোগ আগেও করেছে ইসলামাবাদ। গত ডিসেম্বরে ভারতও তাদের পাল্টা জবাব দিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কটাক্ষ করে বলা হয়েছিল, ভুয়ো তথ্য ও খবর ছড়ানোর সেরা উদাহরণের কথা বলতে হলে পাকিস্তানের কথাই বলতে হবে। হিজবুল্লাহর প্রতিশোধের আশঙ্কায় অস্বস্তিতে ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় তাদের এক সেনা হত্যার প্রতিশোধ নিতে পারে, এই আশঙ্কায় আগের হুমকির পুনরাবৃত্তি করেছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ। তিনি বলেছেন, তাদের উত্তর ফ্রন্টে সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য লেবাননকে কঠিন মূল্য দিতে হবে। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী হুমকি দিয়ে বলেন, উত্তর ফ্রন্টে কোনো সংঘাত দেখা দিলে সেখানে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে, আর এজন্য লেবাননকে দায়ী থাকতে হবে। হিজবুল্লাহ সীমান্তের কাছে যুদ্ধ সরঞ্জাম মজুত করছে বলে তিনি দাবি করেন। এর আগে ইসরায়েলের আরেক কর্মকর্তা আভিভ কুখাবি হুমকি দিয়ে বলেছেন, আগামীতে কোনো যুদ্ধ বাঁধলে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ও গাজার আবাসিক এলাকায় হামলা চালাবে। গত বছরের আগস্টে সিরিয়ায় ইসরায়েলি হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এ ধরনের যে কোনো হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়ে থাকে। এ কারণে ইসরায়েল এরপর বার্তা দিয়ে জানায়, তারা ভুলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু এরপরও হিজবুল্লাহ প্রতিশোধ নেবে বলে আশঙ্কা করছে তেল আবিব। বিজেপি পার্টি বাংলার পার্টি নয়, দাঙ্গা করার পার্টি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি পার্টি বাংলার পার্টি নয়, দাঙ্গা করার পার্টি। মঙ্গলবার তিনি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, বিজেপি পার্টি হলো গুজরাটের পার্টি, এ তো দিল্লির পার্টি, দাঙ্গা করার পার্টি। গুজরাটে দাঙ্গা করার পার্টি, ইউপিতে উত্তরপ্রদেশে দাঙ্গা করার পার্টি, অসমে NRC করার পার্টি, KCAA করার পার্টি, কে কু NRC NPR, জাতীয় নাগরিক পঞ্জি, জাতীয় জনসংখ্যা নিবন্ধন, লজ্জা বিজেপি হচ্ছে এই পার্টি, মনে রাখবেন।
মমতা বলেন, বিজেপি হচ্ছে না হিন্দুর, না মুসলিমের, না শিখ, না খ্রিস্টানের, না জৈন, না পারসিকের। ওরা মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি, মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষের পকেট চুরি, নোট বাতিল। তৃণমূল ছেড়ে সম্প্রতি কয়েকজন নেতা মন্ত্রীর বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, ওরা অনেক দুর্নীতি করেছে, এখন ভাবছে গরু চুরি করেছি যদি ধরা পড়ে যাই, দুর্নীতি করেছি যদি ধরা পড়ে যাই, তাই বিজেপিতে যাচ্ছে। ওয়াশিং মেশিনে গিয়ে কালো সাদা হয়ে যাচ্ছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, যারা দুর্নীতি করে তারা চলে গেছে। রাজনীতি করে তিন ধরনের লোক, লোভী, ভুগি আর ত্যাগী। আমি লোভী নই, ভুগিও নই। মনে রাখবেন, মাথার উপরে আমি আছি। আজ পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেইনি যা সাধারণ মানুষের বিরুদ্ধে। আমি যতদিন বাঁচব মাথা নত করব না, যতদিন বাঁচব রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব। আমি বলেছিলাম CAA NPR করতে দেব না, আমি করতে দেইনি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বছরে পাকিস্তানে 100 কাশ্মীরি যুবক নিখোঁজ। প্রায় 100 কাশ্মীরি যুবক সঠিক ভিসা নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, কিন্তু এখনও তারা ফেরত আসেনি। পাকিস্তানে সন্ত্রাসবাদীদের প্রবেশ ঘটেছে বলে অ্যালার্ট জারি করেছে ভারতীয় জাতীয় সুরক্ষা সংস্থা। আবার অনেকেই গতিবছর ভারতে ফিরে আসার পর থেকে নিরুদ্দেশ। এই যুবকরা স্লিপার সেলে যোগ দিতে পারে বলে ধারণা করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। সীমান্তের ওপার থেকে জঙ্গিরা সম্ভবত কোনো রকম অপারেশন চালাচ্ছে বলে অনুমান। গোয়েন্দাদের একজন IPS কর্মকর্তা বলেন, এই যুবকদের ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং তারপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা ভারত বিরোধী প্রচার চালানোর জন্য প্ররোচিত করা হচ্ছে। এই যুবকদের পিছনে ফিরিয়ে আনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যুব সমাজকে বাগে আনতে মরিয়া হয়ে লেগেছে জঙ্গি গোষ্ঠীগুলো। সেই প্রেক্ষিতে 100 জনের নিখোঁজ হওয়ার নতুন আশঙ্কার বার্তা তৈরি করেছে। গোয়েন্দাদের দাবি, নিখোঁজ হয়ে যাওয়া যুবকদের ব্যবহার করে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে চাচ্ছে জঙ্গিরা। গত বছর এপ্রিলেও এমন ঘটনা ঘটেছিল। উত্তর কাশ্মীরের হান্ডুয়ারায় 5 জন জঙ্গিকে গ্রেফতার করেছিল ভারতীয় সেনা। তাদের মধ্যে একজন 2018 সালে পাকিস্তানে গিয়েছিল, কিন্তু তার ফেরত আসার কোনো রেকর্ড নেই। গত 6 বছরে দক্ষিণ কাশ্মীরের সুপিয়ান, কুলগাঁও ও অনন্তনাগ থেকে একাধিক যুবক সন্ত্রাসবাদী দলে যোগ দেওয়ার খবর এসেছে। তারা উপযুক্ত নথি নিয়ে পাকিস্তানে গিয়েছে, কিন্তু দেশে আর ফেরত আসেনি। প্রাণী থেকে কিভাবে ছড়িয়েছে করোনা এখনও অজানা। বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত 23 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসের উৎস শনাক্তে চীনের উহান সফর করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র অনুসন্ধানী দল। তারা বলেন, SARS-CoV-2 ভাইরাস কোন প্রাণী থেকে ছড়িয়েছে তার উৎস এখনও জানা যায়নি। চীনা ন্যাশনাল হেলথ কমিশনের বিশেষজ্ঞ লিয়াং ওয়াননিয়ান, তিনি চীন এবং WHO-র 34 জন বিশেষজ্ঞের একজন। মঙ্গলবার উহানের সাংবাদিকদের তিনি বলেন, বিশেষজ্ঞদের ধারণা প্রাণী থেকে ভাইরাসটি ছড়িয়েছে, তবে প্রাণী থেকে কিভাবে মানুষে ছড়িয়েছে তা এখনও অজানা। উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 2019 সালের ডিসেম্বরে। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় চীন। লিয়াং বলেন, শনাক্তের আগে ভাইরাসটি উহানে ছড়িয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, চীনে শনাক্তের আগে করোনা ভাইরাস অন্য কোথাও ছড়িয়ে থাকতে পারে, যা পরে উহানে শনাক্ত হয়। বিভিন্ন দেশে করোনা সংক্রমণের অপ্রকাশিত একটি গবেষণার বরাতে তিনি বলেন, চীনে শনাক্তের কয়েক সপ্তাহ আগে করোনা ছড়িয়ে পড়ার তথ্য উঠে এসেছে। তিনি আরও বলেন, প্রথম শনাক্তের আগে বেশ কয়েকটি সন্দেহভাজন করোনা পজিটিভ রোগী ধরা পড়ে, যার উপর ভিত্তি করে বলা যায় অন্যান্য অঞ্চলে যে সন্দেহভাজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে তার তথ্য সঠিকভাবে তুলে ধরা হয়নি। তিনি বলেন, 2019 সালের শেষ দিকে উহান এবং হুবেই প্রদেশে শ্বাস প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। চীনা বিশেষজ্ঞের বক্তব্যকে সমর্থন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ বেন বারাক বলেন, প্রথম শনাক্তের আগে উহানে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। চীনের করোনা ভাইরাসের উৎস অনুসন্ধান নিয়ে শুরু থেকেই ব্যাপক মতানৈক্য দেখা দেয়। যুক্তরাষ্ট্র উৎস খুঁজে বের করার জোর দাবি জানালে চীন করোনা ভাইরাস নিয়ে রাজনীতি না করতে সতর্ক করে দেয়। ইসরায়েলি হুমকির অর্থবহ জবাব দিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী।
বাংলায় একটি প্রবাদ আছে, অসারের তর্জন গর্জন সার। ক্ষমতাহীন ব্যক্তি সাধারণত আস্ফালন বেশি করে। এটা আসলে তার অনেক ক্ষমতা আছে এটা বোঝানোর এই একটা প্রচেষ্টা মাত্র। ইসরায়েলের ব্যাপারে প্রবাদটি যথার্থ, কেননা ইরানকে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের গলা বেশ চড়া, কিন্তু বাস্তবে তাদের কিছুই করার সামর্থ্য নেই। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি সোমবার কাজভিন প্রদেশের প্রশাসনিক কাউন্সিলের বৈঠকে অংশ নেন। ওই বৈঠকের অবকাশে তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েল হলো বিশাল মুখের জন্তুর মতো, চিৎকার চেঁচামেচি করে, হুমকি দেয়, কিন্তু ক্ষমতা খুবই সামান্য। ইরানের বিরুদ্ধে হুমকি কার্যকর করার ক্ষমতা তাদের নেই। সহিংসতা ও জঙ্গিবাদ হলো ইসরায়েলি সেনাবাহিনীর মূল কাজ। গ্যালুপের মতো পশ্চিমা জরিপ সংস্থাগুলোর মতে বিশ্বের বৃহত্তম সামরিক বাজেট মার্কিন যুক্তরাষ্ট্রের। তাদেরই মদতপুষ্ট ইসরায়েলের কাছে রয়েছে উন্নত মানের কিছু অস্ত্র। এখন প্রশ্ন হলো, এত বাজেট আর অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে কেন ইরানে আক্রমণ করার সাহস পেল না? ইরানের প্রতিরক্ষা শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে শত্রুরা এখন কেবল মুখে মুখেই হুমকি দিয়ে বেড়াচ্ছে, বাস্তবে ওই হুমকি কার্যকর করার ক্ষমতা তারা রাখে না। সম্প্রতি ইরান অন্তত 10টি সামরিক মহড়া চালিয়েছে। এইসব মহড়া ছিল স্থল, আকাশ, সমুদ্র এবং ড্রোন কেন্দ্রিক। সুতরাং শত্রুরা যদি ইরানের সামরিক ও প্রতিরক্ষা শক্তিকে মূল্যায়ন করতে ভুল করে, তাহলে তারা এত বড় ভুল করবে যে চরম মূল্য গুনতে হবে তাদেরকে। ইসরায়েলের হুমকি ধুমকি আসলে নিজেদেরকে শক্তিশালী হিসেবে প্রচার করার অপপ্রয়াস মাত্র। এটা কোনো নতুন ঘটনা নয়। তারা আসলে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক শক্তির দুর্বলতায় ভীত হয়ে পড়েছে। সুতরাং ইরানের পক্ষ থেকে যে কোনো হুমকির পাল্টা জবাবের ভয়াবহতা অনস্বীকার্য। আরবি ভাষায় প্রতিশোধের প্রতিশ্রুতি দিলেন ইরানের বিচার বিভাগের প্রধান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানি জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিস হত্যার প্রতিশোধ অবশ্যম্ভাবী। তিনি আরও বলেন, অনেকেই মনে করছে প্রতিশোধ নেওয়া হবে না, কিন্তু আমি আপনাদেরকে বলছি প্রতিশোধ অবশ্যম্ভাবী। মঙ্গলবার ইরাক সফরকালে এই কথা বলেন তিনি আরবি ভাষায় এ বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আয়াতুল্লাহ রাইসি মঙ্গলবার বাগদাদে ইরাকের বিচার সংক্রান্ত উচ্চ পরিষদের প্রধান ফাইক জিদানের সঙ্গে বৈঠকে আরও বলেন, দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। তিনি আরও বলেন, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বেড়ে চলেছে। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ইরানের কুদুস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহাদি আল মুহান্দিসকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র চালায় ইরান। পরবর্তীতে দুই দেশের আদালতই মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হামাসের শীর্ষ নেতাকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার 9 ফেব্রুয়ারি জেনিন এলাকায় খালেদ আল হজ নিজ বাসা থেকে আটক হন। তার স্ত্রীর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সি। তিনি জানান, ইসরায়েলি বাহিনী হঠাৎ করেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর চোখ বেঁধে আমার স্বামীকে নিয়ে গেছে। আটকের পরপরই হামাসের এই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করা হয়নি। 55 বছর বয়সী হামাসের নেতা আল হজ এর আগেও আটক হন। জীবনের 15টি বছর ইসরায়েলি কারাগারেই কাটাতে হয় তাকে। মুক্তির 1 বছরের মাথায় আবারও আটক হলেন তিনি। ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে আসছে হামাস সহ ফিলিস্তিনের সাধারণ মানুষ। দশকের পর দশক ধরে ফিলিস্তিনের ভূমিতে দখলদারিত্ব চালিয়ে অবৈধ বসতি স্থাপন করছে ইহুদি সম্প্রদায়। এর প্রতিবাদ জানাতে গেলে দমন পীড়নের শিকার হতে হয় তাদের। ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।